কিছু হয়নি। 1-to-1 যে মিটিংটা হয়েছে, সেই মিটিংটাতে শেখ হাসিনাকে প্রত্যার্পণের ব্যাপারে কিন্তু একটা কথাও বলা হয়, কিন্তু কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে এবং কিছু অপ্রাসঙ্গিক বক্তব্য বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের যিনি রাষ্ট্র এখন চালাচ্ছেন মোহাম্মদ ইউনূস, তিনি নিজে বলেছেন এবং তার কিছু কাজকর্ম এমন আছে যেগুলো ভারতবর্ষের উদ্বেগ সৃষ্টি করেছে। যেমন আইএসআই কে এখানে ঢোকানো, তারপরেতে আইএসআই সেনাকর্তাদের, পাকিস্তানি সেনাকর্তাদের রেগুলার ভিজিট, তারপর জাহাজে করে এই সমস্ত মালপত্র আসা, খাদ্য এলে পরে অসুবিধে নেই, কিন্তু পাকিস্তানের নিজেরই খাদ্য নেই, তো পাকিস্তান খাদ্য বিক্রি করে খায়, পাকিস্তান কি খাদ্য পাঠাবে? 100 কিলো যদি চাল পাঠায় তার মধ্যে 25 কিলো আপনি কয়লা পাবেন। তো তার জবাবে খলিলুর রহমান বলেছেন যে বাংলাদেশ এই সমস্ত ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এটা আমি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনাকে বলছি, আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং ভবিষ্যতে একসঙ্গে চলার জন্য যে যে পদক্ষেপগুলো নেওয়া উচিত আমরা সেই পদক্ষেপগুলো নিয়েই চলব। এটা গেল একটা। দ্বিতীয়, খলিলুর রহমান বলেছেন যে ইন্দো প্যাসিফিক যে এটা আছে সেটার ব্যাপারে আমরা ভারতবর্ষকে পূর্ণ সহযোগিতা করব ইন্দো প্যাসিফিক ইস্যুতে, এবং উপসাগরীয় অঞ্চলে যে নিরাপত্তা যে ব্যাপারগুলো রয়েছে সেগুলোতেও আমরা একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবো। ভারত বলেছে এটা ওয়েলকাম, এটা তো হওয়া উচিত। তারপর হচ্ছে যে উনি একটা বলেন যে আমি সরকারের পক্ষ থেকে, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে, বাংলাদেশ জনগণের পক্ষ থেকে আপনাকে বাংলাদেশে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আপনি বাংলাদেশে আসুন। তখন উত্তরে অজিত দোভাল বলেছেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যা, এখন তো যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না, ভবিষ্যতে যদি কোনোদিন সে সময় আসে অবশ্যই বাংলাদেশে যাওয়ার আমার ইচ্ছে রইল। এটা গেল দুজনের কথাবার্তা। তারপরে যখন কথাটা এগোয় তার আগে অজিত দোভাল তাকে থামিয়ে দিয়ে বলেন 15 মাস 15 দিন ধরে আপনাদের ওখানে 77 জন আপনার পাকিস্তানি ব্যক্তি, সেনা অফিসার, আইএসআই এরা এসছে 77 জন। তাদের নামের তালিকা, ছবি, সমস্ত কিছু খলিলুর রহমানের হাতে তুলে দেওয়া হয় এবং যেখানে যেখানে যা যা হয়েছে তার 277টা 277 পিকচার এবং তার সঙ্গে কত পাতার এক্স্যাক্টলি আমি জানি না, একটা নথি দেওয়া হয়েছে। তারপরে বলেছেন জঙ্গিবাদের উত্থান যেভাবে ঘটছে ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে, যেভাবে জঙ্গিদের সমস্ত জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, সেখানে ভারত তার অসন্তোষ প্রকাশ করতেই পারে। কারণ ভারতের প্রতিবেশী রাষ্ট্র যদি সন্ত্রাসবাদী রাষ্ট্রে পরিণত হয় তাহলে ভারতের পক্ষে সেটা একটা দুর্ভাগ্যের ব্যাপার এবং সেখানে কিছু অনিশ্চয়তা দেখা যায়। যেমন পাকিস্তান নিয়ে আমরা সমস্যার মধ্যে রয়েছি, আবার পূর্ব দিকে আর একটা সমস্যার তৈরি হোক ভারতবর্ষ সেটা চায় না, এটা পরিষ্কার তাকে বলে দেওয়া হয়। তারপর একটা বলা হয় শেখ হাসিনার যে বিচার, এই যে ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালের যে বিচারটা হয়েছে সেটা ভারতবর্ষ স্বীকৃতি দেয় না এবং যেভাবে বিচারটা হয়েছে সেই বিচারটা কোনো আন্তর্জাতিক কোনো দেশ এই বিচারকে মান্যতা দেবে না।
কারণ যার বিরুদ্ধে বিচার হচ্ছে তিনি উপস্থিত নেই, তার সপক্ষে তার নিয়োগকৃত কোনো উকিল নেই বা কোনো লয়ার বা আইনজীবী যাই বলুন নেই। সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষে ঠিক করা লয়ার এবং রাষ্ট্রপক্ষই একটা মামলা চালাচ্ছে, মানুষ আগেই আন্দাজ করে নিয়েছিল এবং ভারতবর্ষও আন্দাজ করেছিল যে এটা কি হতে যাচ্ছে। এখন যে মামলার রায় মানুষ আগেই ঠিক করে নেয় যে এই মামলার রায় এই হতে পারে, তাহলে সেই মামলা কতটা নিরপেক্ষ হয় সে নিয়ে তো প্রশ্ন চিহ্ন থেকেই যায়। আর আমাদের দেশের, আপনি যেটা বলছেন, আপনাদের উদ্বেগের কথা বলেছেন, আমাদের দেশের সবাইও জানে যে কি রায় হবে, দেশের সব মানুষ জানে, নারী পুরুষ ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা। হ্যাঁ, তবে আরেকটা কথা বলতে চাই যে যে এমন কোনো চমক ছিল না। হ্যাঁ, যা হওয়ার তাই হয়েছে, যা বলার তাই বলেছে। সেটা হচ্ছে অন্য কোনো দেশও কিন্তু এটাকে স্বীকৃতি দেয়নি, শুধু ভারতবর্ষ না। মানে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো কথা বলেছে, পক্ষে বিপক্ষে নানান কথা বলেছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে কোনো দেশ সেইভাবে কথা বলে নাই। জি প্লিজ। তা বলছে এখন যদি ভারত সবসময় চায় যে ইনক্লুসিভ একটা নির্বাচন হোক, শান্তি ফিরে আসুক, একটা গণতান্ত্রিক সরকার গড়ে উঠুক, তার সঙ্গে ভারতবর্ষ কাজ করবে এবং ভোটটা অবিলম্বে হওয়া উচিত, ইনক্লুসিভলি ভোটটা হওয়া উচিত, অন্তর্ভুক্তিমূলক ভোটটা হওয়া উচিত। আর আমাদের যা মানে এটা মেইন করেছে কি আওয়ামী লীগের নামে যে নিষেধাজ্ঞা আছে, আওয়ামী লীগ, জি অন্তর্ভুক্তিমূলক মানে আওয়ামী লীগকে নির্দেশ করেই তো বলা, সরি। তারপরে উনি যেটা বলেন যে আমাদের যা স্পেকুলেশন, আগে আওয়ামী লীগের যে জনপ্রিয়তা যেটা নিচে নেমে গেছিল, আপনাদের এই বর্তমান সরকারের কাজকর্মে সেই আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন পুনরায় আবার ফিরে এসছে। এখন আমাদের যা স্পেকুলেশন তাতে 50 থেকে 55% ভোট যদি এখন হয় তাহলে আওয়ামী লীগের এতেই পড়বে। আমি বলছি না যে আওয়ামী লীগের হয়ে আমি প্রচার করছি, আমি বলছি আমাদের গোয়েন্দাদের যে স্পেকুলেশন, আমি সেই স্পেকুলেশনের কথা বলছি, যেহেতু 1-1 এখানে কথা হচ্ছে তাই আমি বলছি। এবার দিল্লি ব্লাস্ট নিয়ে একটা কথা হচ্ছে। এখানে আমি একটু বলি যে আপনাদের মিডিয়াগুলো বাংলাদেশের সংশ্লিষ্টতার কথা নানান ভাবে বলছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে এখনো সেটা বলা হয়নি। সত্যি কি বাংলাদেশের কোনো যোগাযোগ সেখানে ছিল? যে আপনারা কি জেনেছেন, কতটুকু জেনেছেন? দেখুন, বিভিন্ন কাগজে বেরিয়েছে। আমি সবার আগে যে কাগজটা বেরিয়েছিল সেটা হচ্ছে ডেকান ক্রনিকল। এটা হচ্ছে ডেকান ক্রনিকল, এটা দেখা যাবে না, এটা তো মুশকিল হচ্ছে এখানে। এইরকম ডেকান ক্রনিকল আর একটু সামনে নিয়ে আসেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এইখানে লিখছে ওরা বিস্ফোরণের সাথে ঢাকার যোগসূত্র খুঁজে পেল ইন্টেল। লিখছে, আমি পড়বো, সন্ত্রাসী হামলার পথ অনুসরণ করতে গিয়ে ভারতীয় সংস্থাগুলি আবিষ্কার করেছে যে দিল্লি বিস্ফোরণের সূত্রগুলি পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীরভাবে জড়িত। সংস্থাগুলি বিস্ফোরণের কয়েকদিন আগে লস্করে তৈবার এলইটির শীর্ষ কমান্ডার সাইফুল্লাহ সাইফের বাংলাদেশি সরকারি কর্মকর্তা এবং সন্ত্রাসী কর্মীদের সঙ্গে সাম্প্রতিক বৈঠকের উপর দৃষ্টি নিবদ্ধ করেছে। দিল্লি বিস্ফোরণে কয়েকদিন আগে পাকিস্তান ভিত্তিক সাইফ অক্টোবরের শেষ সপ্তাহে ঢাকার একটি অভিজাত এলাকায় বনানীতে আয়োজিত একটি সভায় ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন ও সাইফ যোগ দিয়েছিল। সাইফ পাকিস্তান থেকে ভার্চুয়ালি সভায় যোগ দিলেও বাংলাদেশের 7 জন ব্যক্তি সশরীরে উপস্থিত ছিলেন সেই ভিডিও কনফারেন্সে। এরা হলেন নিষিদ্ধ ইসলামিক গোষ্ঠী হিজবুত তাহরির HUT
এই ঢাকা প্রধান জুবাইর আহমেদ চৌধুরী সাইফের ডান হাত এবং মার্কাজি জামিয়াত আহলে ই হাদিসের সাধারণ সম্পাদক ইবতিসাম এলাহি জাহির, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন স্বরাষ্ট্র সচিব ডক্টর নাসিরুল গনি, ঢাকা নর্থ কর্পোরেশনের সিইও এবং এইচইউটির সমন্বয়কারী মোহাম্মদ আজাজ, জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের এবিটির প্রধান হাফিজ সুজাউদ্দৌলা এবং হাফিজ আলী ফজলু এবং বিস্ফোরক বিশেষজ্ঞ সুমন আহমেদ। সূত্র মতে বৈঠকের পর নভেম্বরের গোড়ায় বিস্ফোরক বিশেষজ্ঞদের একটি দল মুর্শিদাবাদ হয়ে ভারতে প্রবেশ করে পশ্চিমবঙ্গ এবং দেশের অন্যান্য অংশে সন্ত্রাসী হামলা চালানোর জন্য লোকেদের প্রশিক্ষণ দেওয়ার কাজ ছিল। না ঠিক আছে, হ্যাঁ এইবার দেখা যাচ্ছে আপনি ঠিক আছে এটা জি। এখন এটা রাষ্ট্রীয় ভাবে তো কোনো বলা হয়নি, আমরা মিডিয়াতে না রাষ্ট্রীয় ভাবে কিছু বলা হয়নি, যেটা কিন্তু সরকার কিন্তু এটা নাও বলছে না। এই যে আমরা বলছি, আমরা লিখছি, সরকার কিন্তু সরকারি ভাবে কোনো প্রতিবাদ জানায়। তার মানে কি, বাংলা একটা সংস্কৃত শব্দ আছে মৌনান সম্মতি লক্ষণ। মৌনতা হচ্ছে সম্মতির লক্ষণ। সরকারের যখন চুপ করে থাকা, আমি যে কথাগুলো বলি সেই কথাগুলো যদি আমি মিথ্যে কথা বলতাম, তাহলে আমার সরকার কি আমার গলা চেপে ধরতো না যে তুমি আমাদের নাম করে করে মিথ্যে কথা বলছো? আচ্ছা, মানে আমি যেটা বলি সেটা কিছু সত্যতা থাকে। একদম খবরে ভুলভাল চারটে হয়, আমি 10টা কাজ করব তার মধ্যে একটা ভুল হবে না এই গ্যারান্টি তো কেউ দিতে পারে না। কাজ করতে গেলে ভুল হবে, খবর করতে গেলেও আপনি কি আমাদের জি অজিত দোভাল এবং আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তারা এই বিষয়টি নিয়ে কথা বলেছেন দিল্লি। এই পুরো কথাটাই ওনাদের মধ্যে হয়েছে, পুরো কথাটাই ওনাদের মধ্যে দুজনের মধ্যে হয়েছে। তারপর আর শেখ হাসিনা প্রত্যর্পণের বিষয়টা আর উঠেনি, যেহেতু ওই কথাটা উনি বলে দিয়েছেন। বিবিসি আজকে আবার একটা কুকম্যান একটা রিপোর্ট করেছে, তো তাতে তো কুকম্যান তো কখনো এদিকে খেলে ওদিকে খেলে, মানে ব্যালেন্স করে, এটাও বলবে ওটাও বলবে, হ্যাঁও বলবে আবার তারপর নাও বলবে। তাতেও প্রশ্ন তুলেছে ভারতবর্ষ কতদিন শেখ হাসিনাকে রেখে দেবে, এই প্রশ্নটা তুলেছে। যে 2026 সালে আবার নির্বাচন হচ্ছে, নির্বাচন আসছে, নির্বাচনে আসার সময় যদি এখন এই হয় সরকার পাল্টে যায়, তাহলে পরে শেখ হাসিনা কি দীর্ঘকালীন এইভাবে থাকতে পারবেন? এখন আমি কুকম্যানকে কি করে বলি যে বাংলাদেশ তো এইটুকু রাষ্ট্র, চীন তো অনেক বড় রাষ্ট্র, অনেক শক্তিশালী রাষ্ট্র, এবং দলাই লামা 1959 সালে যখন এখানে এসেছিলেন তখন ভারতবর্ষের আর্থিক অবস্থা, আর্থিক জোর, তারপরে সামরিক শক্তি কিছুই তেমন ছিল না। কিন্তু অত চাপ সত্ত্বেও ভারতবর্ষ কিন্তু দলাই লামাকে আজ পর্যন্ত ফেরত দেয়। কংগ্রেস এসছে, এনডিএ এসছে, আবার ইউপিএ সরকার এসছে, এখন বিজেপি সরকার আছে, কাল বিজেপি সরকারে চলে যেতে পারে। যদিও 2026-এ বিজেপি সরকারে চলে যাওয়ার কোনো চান্সই নেই, বরং আরো বেশি মেজরিটি নিয়ে ফিরে আসবে বিজেপি সরকার। এখানে যে তর্কের ক্ষেত্রে যদি ধরেও নি যে এখানে কংগ্রেস গভর্নমেন্ট আসছে, ধরেও নি, শেখ হাসিনার সঙ্গে কংগ্রেসের কি সম্পর্ক আপনি নিজেই বলুন। ঠিক আছে, আমাদের ভারতবর্ষে কি জানেন, আমাদের ভারতবর্ষে এখন আমাদের
আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তো চেষ্টা করছে এই রায়ের পর তারা চিঠি দিবে, চিঠি প্রস্তুত হচ্ছে। আর আমাদের আইন উপদেষ্টা জানিয়েছেন যে ভারতকে চাপ দেওয়া হবে, যেভাবে হোক শেখ হাসিনাকে ফেরত আনতে হবে, এবং জুলাই আগস্টের বিপ্লবে যারা ছিল তারাও দাবি জানিয়েছে অবশ্যই ফেরত আনতে হবে। সেই ক্ষেত্রে কূটনৈতিক অবস্থাটা যদি আপনি একটু ব্যাখ্যা করেন, ভারতের কি ভূমিকা হবে সেই ক্ষেত্রে? কিছুই উত্তরই দেবেন। আগের বারে প্রাপ্তি স্বীকার করেছিল, উত্তর দেয়নি, এবার প্রাপ্তি স্বীকারও করবে, টয়লেট পেপার দিয়ে মুছে ফেলে দেবে। এটা কি শিষ্টাচারের মধ্যে পড়ে? তখন বা যে শিষ্টাচার কি মানে শিষ্টাচার? শিষ্টাচার তার সঙ্গে দেখানো যায় যে শিষ্টাচারটা দেখায় আপনি আমার দেশের ভূখণ্ডকে নিজের ম্যাপের মধ্যে দিয়ে আপনি অন্য রাষ্ট্রের একজন রাষ্ট্রপ্রধান সেনানায়ককে আপনি দিচ্ছেন, এটা কি শিষ্টাচার আপনি বলবেন? আপনি ভদ্রলোকের সঙ্গে ভদ্রলোকের মতো ব্যবহার করবেন, আর ছোট লোকের সঙ্গে ছোট লোকের মতোই ব্যবহার করবেন। গান্ধীজির নীতি আজকে আর মানে না। আমাদের দেশে এখন নীতি হয়ে গেছে যে আমার দেশে যদি কোনো হুমকি আসে, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রশ্ন যদি ধাক্কা খায়, তাহলে পরে সেটাকে অ্যাক্ট অফ ওয়ার হিসেবে ধরে নেওয়া হবে। সুতরাং বাংলাদেশ এটা করছে। এটা কি ভারত আর ইসরায়েলের আছে না, যে আপনারা যদি হ্যাঁ, অ্যাক্ট অফ ওয়ার, হ্যাঁ, আর কোনো ঘোষণা কিছু হবে না। কোনো ঘোষণা, যে আমি বলছি না, যে কোনো দিন হয়তো দেখবেন যে পাকিস্তানের সঙ্গে লেগে গেছে, যে কোনো দিন, যার জন্য পাকিস্তান এখন থেকেই খুব তৈরি হচ্ছে। তৈরি কি হবে, অর্ধেক তো গুঁড়িয়ে দিয়েছে, নূর খান এয়ারবেসটাই তো গুঁড়িয়ে দিয়েছে, তৈরি কি হবে? তৈরি হওয়ার আর কিছু নেই। আরেকটা কথা বলি, আমাদের দেশের মানুষ জানতে চায় যে আপনারা আমাদের বর্ডারের কাছাকাছি এসছেন, সেটার কি ইঙ্গিত পাচ্ছেন? কেন আমাদের বর্ডারের পাশে আপনাদের 3টা ঘাঁটি গ্যারিসন আপনারা তৈরি করলেন বা সেনা মোতায়েন করলেন? এই ধরনের আমাদের দেশের ভিতরে একটা উদ্বেগ উৎকণ্ঠা আছে। আপনার জানা মতে এইগুলোর কি কারণ হতে পারে? এটা নাকি স্বাভাবিক কারণেই আপনাদের নিয়মিত যে বিপদটি হয় দেশের নিরাপত্তা রক্ষার স্বার্থে, বা বাংলাদেশ নিয়ে আপনাদের দেশে কোনো উদ্বেগ উৎকণ্ঠা আছে কিনা? জি প্লিজ। অবশ্যই আছে। এত বছর তো ছিল না, যতদিন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, এমনকি বিএনপি প্রথম অবস্থায় যখন ক্ষমতায় ছিল 2004 সালে যখন ক্ষমতায় বিএনপি ছিল, তখনও কিন্তু আমাদের বাংলাদেশ সীমান্ত কিন্তু এত টাইট ছিল না। তার জন্য বাংলাদেশ থেকে প্রচুর লোক ঢুকেছে, এখানে আমাদের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। তার জন্য এখন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে, নাগরিকত্ব বাছাই হচ্ছে, যার জন্য আপনাদের বাংলাদেশে হু করে লোক পালাচ্ছে ভারতবর্ষ ছেড়ে। কারণ যদি স্বেচ্ছায় চলে যাও, আর যদি ধরা পড়ো তাহলে কনসেন্ট্রেশন ক্যাম্পে চলে যাও। তো এখন এই অবস্থাটা হঠাৎ সৃষ্টি হলো কেন? 3 দিনে ঢাকা দখল করে বা কলকাতা দখল করে নেবো, আমরা অশান্ত আমরা 4 দিনে কলকাতা দখল করে নেবো। হ্যাঁ, তো কতগুলো আমার বয়সী বুড়ো, আধা বুড়ো, তারা বলছে আমরা এখনো প্রস্তুত, আমরা লড়তে, আমরা 4 দিনে কলকাতা দখল করে নেবো। যদি আপনার এই কথাটাই আমরা শুনবো।